পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন কিন্তু কনফিউজড কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন? পলিটেকনিকে কোন সাবজেক্টগুলো আসলে পড়ার জন্য সবচেয়ে ভালো? কোন সাবজেক্টে পড়লে সরকারি চাকরি সহজেই হয়ে যায়, বেসরকারি চাকরির সম্ভাবনা রয়েছে এবং বিদেশে পড়াশোনারও সুযোগ রয়েছে। আজকে এই ভিডিওতে আলোচনা করব পলিটেকনিক কোন সাবজেক্ট পড়লে কেমন, কোন সাবজেক্ট পড়লে কি ধরনের ক্যারিয়ার রয়েছে এবং কর্মজীবনে কেমন সফলতা করতে পারবেন, বর্তমান চাকরির বাজার কেমন এই নিয়ে বিস্তারিত যাতে পলিটেকনিক ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন সাবজেক্টে তুমি পড়বে সেটা সিদ্ধান্ত নিতে পারো। আমার নাম নাহিদ সরোয়ার রাতুল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছো, পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ, পলিটেকনিক কিন্তু এবার অ্যাডমিশন পরীক্ষা হবে। আর পলিটেকনিক অ্যাডমিশন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। এই গ্রুপটাতে জয়েন দিয়ে ফেলবে, তাহলে পলিটেকনিক রিলেটেড নিয়মিত আপডেট তোমরা এই গ্রুপটাতে পেয়ে যাবে। এছাড়াও মেধাগড়.com খুব শীঘ্রই পলিটেকনিক অ্যাডমিশন নিয়ে একটি কোর্স শুরু করতে যাচ্ছে। মেধাগড়ের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো তোমরা, তাহলে এইখানে তোমরা অ্যাডমিশন রিলেটেড নিয়মিত আপডেট পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। পলিটেকনিকে কোন সাবজেক্টটা সবচেয়ে বেস্ট? তো পলিটেকনিকে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই ডিপার্টমেন্টে বিভিন্ন টেকনোলজি রয়েছে। এগুলোকে সাবজেক্ট মূলত টেকনোলজি বলা হয়। যেমন ইলেকট্রিক্যাল টেকনোলজি, সিভিল, মেকানিক্যাল। তো কোন সাবজেক্টটা ভালো বা কোন সাবজেক্টে পড়া উচিত এর আগে তোমাকে বুঝতে হবে একটা সাবজেক্ট ভালো খারাপ তা আসলে কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে মার্কেটের ডিমান্ডের উপরে। বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে এবং সারা ওয়ার্ল্ডে কোন সাবজেক্টগুলো সবচেয়ে ডিমান্ড রয়েছে? কিসের ডিমান্ড? জব ডিমান্ড। কারণ আমরা যখন পড়াশোনা করি, আমাদের পড়াশোনার উদ্দেশ্য থাকে যে এই পড়াশোনা করে মার্কেটে আমি ভালো জব পাবো কিনা, অথবা এই সাবজেক্টে পড়াশোনা করে আমি নিজে কোনো বিজনেস দাঁড় করাতে পারবো কিনা, অথবা এই বিষয়ে আমি উদ্যোক্তা হওয়ার সুযোগ কেমন রয়েছে। তো যখনই যেই সাবজেক্টটার ডিমান্ড বেশি থাকে, তখনই কিন্তু ওই সাবজেক্টের জবও বেশি থাকে। এবং যখনই সাবজেক্টের ডিমান্ড কমে যায়, তখন কিন্তু চাকরিও কমে যায়। আরেকটা সমস্যা হলো, যখন কোনো সাবজেক্টের ডিমান্ড বেড়ে যায়, তখন কিন্তু ওই সাবজেক্টে অনেক স্টুডেন্ট ভর্তি হয়। তখন কি হয়? ডিমান্ড যখন বেড়ে যায়, তখন ওই সাবজেক্টের কিন্তু প্রচুর স্টুডেন্টও বেড়ে যায়। তখন কিন্তু চাকরির সংখ্যাও কমে যায়। এই জিনিসটাও তোমাকে বুঝতে হবে। তো চলো শুরু করা যাক। তো ১ম সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল টেকনোলজি হলো সবচেয়ে বেস্ট সাবজেক্ট পলিটেকনিকে পড়ার জন্য। কেন? এইটা আমার মতামত। বাংলাদেশে যে পরিমাণ সরকারি চাকরির সুযোগ হয় প্রতি বছর, তার সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হয়। বাংলাদেশে যত পাওয়ার স্টেশন, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, বাংলাদেশে যত ধরনের সরকারি কোম্পানি রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি সরকারি প্রতিষ্ঠান হচ্ছে ইলেকট্রিক্যাল রিলেটেড কোম্পানিগুলো। এবং এই জায়গায় প্রতি বছর ভালো একটা সার্কুলার হয়। পাশাপাশি বাংলাদেশ বর্তমান ইন্ডাস্ট্রিয়াল যুগ। বাংলাদেশে প্রচুর মিল ইন্ডাস্ট্রি রয়েছে এবং প্রতিটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। আর একটা ইন্ডাস্ট্রিতে একজন ইঞ্জিনিয়ার কাজ করে না। একটা ইন্ডাস্ট্রিতে ১০ জন, ১২ জন, ১৫ জন, ২০ জন, ৫০ জন, ১০০ জন ইঞ্জিনিয়ারও প্রয়োজন হয়। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ফ্যাক্টরি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের যত ধরনের প্রতিষ্ঠান আছে, সব জায়গায় কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। কারণ পাওয়ার ম্যানেজমেন্ট, পাওয়ার ডিস্ট্রিবিউশন, পাওয়ার রিলেটেড অনেক কাজই করতে হয়। তো বাংলাদেশে প্রচুর ইলেকট্রিক্যাল কোম্পানি রয়েছে, বিদেশি অনেক কোম্পানি রয়েছে। তো এই সাবজেক্টটার ডিমান্ড ভালো রয়েছে চাকরি ক্ষেত্রে। তো এইজন্য এই সাবজেক্টটা বেস্ট বর্তমানে পলিটেকনিক পড়ার জন্য। ২ নাম্বার হলো সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল টেকনোলজি। তো এই সাবজেক্টটা ২ নম্বর পজিশনে রয়েছে। বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে ইলেকট্রিক্যালের পরে সিভিলের অবস্থান। সিভিলেরও প্রচুর সরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং এখান থেকে পাশ করে তুমি খুব তাড়াতাড়ি সরকারি চাকরিতে ঢুকতে পারবে। এবং প্রতি বছর প্রচুর পরিমাণে নিয়োগ হয়। এবং সিভিলেরও কিন্তু প্রাইভেট জব অপরচুনিটি রয়েছে। ভালোই জব অপরচুনিটি রয়েছে। বাংলাদেশে প্রচুর মিল কলকারখানা হচ্ছে। প্রতিটা ফ্যাক্টরি, কলকারখানার জন্য কিন্তু একজন হলেও সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। এছাড়াও বাংলাদেশে প্রচুর মানুষ তাদের পার্সোনাল ঘরবাড়ি করার জন্য কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করে। তাদেরকে দিয়ে ডিজাইন করায়। তারা নিজেরাই বিভিন্ন কনস্ট্রাকশন ফার্ম দিচ্ছে। তো সিভিল ইঞ্জিনিয়ার খুব একটা ভালো সাবজেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার পড়ার আরেকটা সুবিধা হলো, তুমি যদি ডিপ্লোমা ইন সিভিল পড়ো, তুমি যদি ৪-৫ বছরের চাকরি করতে পারো, তোমার পরবর্তীতে আর চাকরি করা লাগবে না। তুমি চাইলে তোমার নিজের উপজেলাতে যদি একটা কনস্ট্রাকশন ফার্ম খুলে বসো, যেখানে তুমি বিভিন্ন কোম্পানির ডিজাইন করে দিও, বিল্ডিং এর ডিজাইন করে দিবা বা বিভিন্ন মানুষের কনস্ট্রাকশন নিয়ে কাজ করাবা। তো কনস্ট্রাকশন রিলেটেড অনেক বিজনেস রয়েছে। এছাড়াও প্রাইভেট কোম্পানি তো রয়েইছে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন একটা স্বাধীন প্রফেশন। এখানে যে চাকরি করতে হবে তেমন না। তো
তো সিভিলের কিন্তু প্রচুর উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে, এই রিলেটেড অনেক বিজনেস রয়েছে। তো সিভিলও খুব ভালো একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টেরও প্রচুর সরকারি চাকরি রয়েছে। ৩ নম্বর সাবজেক্ট হলো মেকানিক্যাল টেকনোলজি। বাংলাদেশে এই সাবজেক্টটাও কিন্তু অনেক সরকারি চাকরি রয়েছে এবং বর্তমানে যত কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি রয়েছে তার প্রাণ বলতে পারো মেকানিক্যাল। কারণ মেকানিক্যাল ডিপার্টমেন্ট ছাড়া একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। বাংলাদেশে যত ধরনের ফ্যাক্টরি রয়েছে সব ফ্যাক্টরিতে কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্ট থাকে। এবার এই মেকানিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়, মেকানিক্যালে যারা পড়াশোনা করেছে। আর বাংলাদেশ যেমন টেক্সটাইল সেক্টরে প্রচুর পরিমাণ এগিয়ে গেছে, বাংলাদেশের আর্মিং সেক্টরে বর্তমানে প্রথম। তো এই টেক্সটাইল সেক্টরেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে। তো মেকানিক্যাল সাবজেক্টটা খুবই একটা ভালো সাবজেক্ট। এর সরকারি চাকরি যেমন সুযোগ রয়েছে, এর বেসরকারি চাকরিরও ভালো সুযোগ রয়েছে। ৪ নাম্বার হলো কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার টেকনোলজি সাবজেক্টটাও কিন্তু একটা খুবই জনপ্রিয় সাবজেক্ট এবং এই সাবজেক্টেও কিন্তু ভালো জব অপরচুনিটি রয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিন্তু ডিপ্লোমা ইন কম্পিউটারের যে পোস্টটা সাবজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে। তারপর যত ধরনের কোম্পানি রয়েছে বাংলাদেশে, যত ধরনের কোম্পানি প্রত্যেক জায়গায় কিন্তু কম্পিউটার যারা দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার এই পোস্টে নিয়োগ হয়। তো কম্পিউটার সাবজেক্টেরও ভালো একটা ডিমান্ড রয়েছে এবং বাংলাদেশ জানো আইটি সেক্টরে দিন, দিন উন্নতি করছে। বাংলাদেশে প্রচুর কোম্পানি রয়েছে যারা বিদেশে আউটসোর্সিং এর কাজে অনেক ইঞ্জিনিয়াররা কাজ করে। বাংলাদেশে অনেক ফিন্যান্সিং ফার্ম হয়েছে, আউটসোর্সিং ফার্ম হয়েছে। এখানে প্রচুর কম্পিউটার ইঞ্জিনিয়াররা কাজ করতেছে। বাংলাদেশ সফটওয়্যার সেক্টরে প্রচুর ডেভেলপমেন্ট করেছে। এছাড়াও তোমরা যারা কম্পিউটার টেকনোলজিতে পাস করবে তারা কিন্তু মাধ্যমিক যে স্কুল আছে, স্কুলের আইসিটি টিচার হতে পারবে। তো বাংলাদেশে দেখো কি পরিমাণ স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলের তোমরা আইসিটি টিচার হিসেবেও কিন্তু এখানে শিক্ষকতা করার একটা বিশাল অপরচুনিটি রয়েছে। যেরকম যারা ইলেকট্রিক্যাল সিভিল পড়ে তারা শুধুমাত্র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষক হতে পারে, কিন্তু যারা কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করে তারা কিন্তু জেনারেল যে স্কুলগুলো রয়েছে এই স্কুলের শিক্ষক হতে পারে। তো তাদের জন্য এইখানে একটা বিশাল বড় ব্যাকএন্ড। এই যে রিসেন্টলি 2018 যে নিবন্ধন হয়েছে, এইখানে প্রায় 5,000 শিক্ষক নিয়োগ হয়েছে শুধু যারা আইসিটিতে ডিপ্লোমা, আইসিটি পোস্টের টিচার দরকার। তো এইখানেও একটা বিশাল জব অপরচুনিটি রয়েছে। কম্পিউটার থেকে সরকারি চাকরির সুযোগটা একটু কম অন্যান্য ডিপার্টমেন্ট থেকে, কিন্তু এই যে শিক্ষকতার সেক্টরে তুমি চাইলে খুব ইজিলি তোমার জবটা লাগিয়ে ফেলতে পারবে। এটা একটা বেস্ট অপরচুনিটি কম্পিউটারে যারা ডিপ্লোমা পড়াশোনা করবে। এছাড়াও কম্পিউটারে পড়াশোনার আরেকটা সুযোগ হলো এখানে পড়াশোনা করে তুমি নিজেও কিন্তু উদ্যোক্তা হতে পারবে। তুমি যদি সফটওয়্যারে প্রোগ্রামিং শিখো অথবা তুমি নেটওয়ার্কিং শিখো, এই যেকোনো সেক্টরে তুমি কিন্তু এই জায়গায় ভালো কিছু করার অপরচুনিটি রয়েছে এবং এই সেক্টরে উদ্যোক্তা হওয়ারও কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে। ৫ নাম্বার হলো ইলেকট্রনিক্স। বর্তমান যুগ হলো রোবোটিক্স এবং অটোমেশনের যুগ। আর এই অটোমেশন বা রোবোটিক্সের মূল চালিকা শক্তি হলো ইলেকট্রনিক্স। বর্তমান বিশ্বে আমরা চায়নাকে চিনি একমাত্র তাদের ইলেকট্রনিক্সের জন্য। সারা পৃথিবীতে চায়না রাজত্ব করতেছে তাদের ইলেকট্রনিক্স পণ্যের জন্য। মিল, ইন্ডাস্ট্রি, কলকারখানা, সমরাস্ত্র যেখানেই বলো প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ইলেকট্রনিক্স জড়িত। এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমার এখানে একটা মাইক্রোফোন দেখতেছো, মোবাইলে ভিডিও করতেছি, এগুলো আমরা ইউজ করতে পারছি। আজকে আধুনিক যুগে ইলেকট্রনিক্স এত বেশি উন্নত হয়েছে যার জন্য ফলে কিন্তু এই পৃথিবী এত উন্নত হয়েছে। তাই এই পৃথিবীতে ইলেকট্রনিক্সের একটা বিশাল ভূমিকা রয়েছে। কম্পিউটার বলো যে কোনো ডিভাইসগুলো সব জায়গায় ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ হয় এবং বাংলাদেশে মিল, ইন্ডাস্ট্রি, কলকারখানা সব জায়গায় কিন্তু এই ডিপার্টমেন্টটা রয়েছে এবং এই সাবজেক্টেরও ভালো ডিমান্ড রয়েছে। আর যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে যখন তোমরা বিএসসি তে পড়াশোনা করবে তখন কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে। তাই এই সাবজেক্টে যদি তুমি পড়াশোনা করো ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সুইচ করতে পারবে। তাই এরও কিন্তু ভালো একটা জব অপরচুনিটি রয়েছে এবং বিএসসি করলে তো তুমি তখন ট্রিপল ইঞ্জিনিয়ার হয়ে যাবে। ৬ নাম্বার হলো টেক্সটাইল টেকনোলজি। বাংলাদেশ যেন আর&ডি সেক্টরে বর্তমানে প্রথম, চায়নার পরে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান টোটাল বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে। তো বাংলাদেশ এই সেক্টর বিশাল উন্নতি করেছে এবং সারা বিশ্বে বিভিন্ন যারা টেক্সটাইল শিল্পের সাথে জড়িত এর মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সারা বিশ্বে তাদের নাম অর্জন করে ফেলেছে এবং এই সেক্টরটা দিন দিন উন্নতি করছে। বাংলাদেশে স্পিনিং ফ্যাক্টরি রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, কটন মিলস রয়েছে, বাংলাদেশে জুট মিলস রয়েছে, টেক্সটাইল রিলেটেড ডেনিম ফ্যাক্টরি রয়েছে, টেক্সটাইল রিলেটেড বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশে এবং এই সেক্টরটা দিন দিন ডেভেলপ করতেছে এবং এই সেক্টরে প্রচুর পরিমাণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন। আর এর প্রাইভেট জব সেক্টরে এর প্রচুর ডিমান্ড রয়েছে। আমি যখন আমার ব্যক্তিগত জীবনে চাকরিতে দেখেছি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা ভালো একটা স্যালারি জব করতে পারে, কারণ বাংলাদেশে এখনো টেক্সটাইল সেক্টরটা লিড দিচ্ছে যারা শুধুমাত্র
কারিগরি শিক্ষায় দক্ষ। এসএসসি পাস না বা ইন্টারমিডিয়েট পাস এমন অনেক লোক বাংলাদেশে 40-50 লাখ টাকা বেতন চাকরি করতেছে শুধুমাত্র তাদের স্কিলের জন্য। আর এই সেক্টরে তুমি যদি দক্ষতা অর্জন করতে পারো টেক্সটাইলে, তুমি এখানে ভালো স্যালারিতে জব করতে পারবে এবং এই সেক্টরটায় খুব তাড়াতাড়ি জব নেওয়া যায় এবং খুব তাড়াতাড়ি গ্রো আপ করা যায় এবং এইখানে স্যালারির পরিমাণ ভালো। অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের তুলনায় টেক্সটাইল ইঞ্জিনিয়াররা খুব তাড়াতাড়ি স্যালারি গেইন আপ করতে পারে। তবে এটা আসলে ডিপার্টমেন্ট নির্ভর করে। টেক্সটাইলে অনেক ধরনের ডিপার্টমেন্ট রয়েছে। তুমি ভবিষ্যতে কোন ডিপার্টমেন্টে চাকরি করবে, ফ্যাক্টরির কোন সেক্টরে চাকরি করবে তার উপর ডিপেন্ড করে তুমি তোমার ভবিষ্যতের ক্যারিয়ারে গ্রোথ আনতে পারবে। তো টেক্সটাইলও খুব ভালো একটা সাবজেক্ট এবং বাংলাদেশে কিন্তু টেক্সটাইল পড়ার জন্য আলাদা টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে। বাংলাদেশে অনেকগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এখানে তোমাকে টেক্সটাইলে পড়তে হবে। তো পলিটেকনিক, টেক্সটাইল এগুলোর কিন্তু অ্যাডমিশন পরীক্ষা হবে। এটা তোমরা হয়তো এখনই জেনে গেছো। গত বছর কিন্তু পরীক্ষা হয়েছিল। এইবারও কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। ৭ নাম্বার হলো আর্কিটেকচার। আর্কিটেকচার হলো যারা মূলত স্থপতি, মানে যারা বিল্ডিং ডিজাইন করে এবং এই সাবজেক্টটারও ভালো একটা ডিমান্ড রয়েছে। আমাদের দেশে এখনো মানুষ মনে করে বিল্ডিং ডিজাইন করে সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আসলে বিল্ডিং ডিজাইন করে না। বিল্ডিং ডিজাইন করে একজন আর্কিটেকচার। আর বাংলাদেশের প্রতিটা জেলায় মানুষ ঘর-বাড়ি, কলকারখানা, ফ্যাক্টরি এই ডিজাইন করার জন্য আর্কিটেকচার। বাংলাদেশে কিন্তু এখনো পর্যাপ্ত আর্কিটেকচার নেই। বাংলাদেশে যে পরিমাণ কলকারখানা, ঘরবাড়ি হচ্ছে, সেই পরিমাণ আর্কিটেকচার এখনো নাই। তাই এই সেক্টরের বিশাল সম্ভাবনা রয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে এবং নিজেও তুমি আর্কিটেকচার একটা স্বাধীন পেশা আমি মনে করি। এখানে তুমি এই সেক্টরে তুমি কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারলে তুমি নিজেও কিন্তু নিজের ফার্ম দিতে পারবে বা নিজের এলাকাতেও তুমি এটা ইঞ্জিনিয়ারিং ফার্ম খুলে বিভিন্ন মানুষের বিল্ডিং ডিজাইন করে এখানে অপরচুনিটি রয়েছে এবং আর্কিটেকচাররা কিন্তু বর্তমানে দেশে বসেই বিদেশি বিভিন্ন কোম্পানির জন্য ডিজাইন করে দেয় এবং এই সেক্টরেও ভালো সম্ভাবনা রয়েছে। আউটসোর্সিং এরও ভালো সম্ভাবনা রয়েছে। ৮ নাম্বার সাবজেক্ট হলো অটোমোবাইল টেকনোলজি এবং পাওয়ার টেকনোলজি। এই ২ টা সাবজেক্ট আলাদা কিন্তু এই ২ টা সাবজেক্টে কিন্তু ভালো একটা ডিমান্ড রয়েছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কি? অটোমোবাইল হলো যেখানে মূলত গাড়ি ম্যানুফ্যাকচার, গাড়ি মেইনটেন্যান্স এইসব নিয়ে পড়াশোনা করানো হয়। আর পাওয়ার ঠিক সেম, অনেকটা অটোমোবাইল নিয়েও পড়াশোনা করানো হয় এবং এখানে আরো বিভিন্ন পাওয়ার জেনারেশন সম্পর্কে পড়াশোনা করানো হয়। তো ২ টা সাবজেক্ট রিলেটেড। তুমি যদি পাওয়ার নিয়ে পড়াশোনা করো তবে তুমি অটোমোবাইল সেক্টরে কাজ করতে পারবে। আবার তুমি অটোমোবাইল সেক্টরে পড়াশোনা করো তাহলে তুমি পাওয়ার সেক্টরেও কাজ করতে পারবে। এবং বাংলাদেশে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, বিভিন্ন মোটরসাইকেল ফ্যাক্টরি হচ্ছে, বাংলাদেশে টাটার বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। তারপর বাংলাদেশে কিন্তু ইদানিং এই সেক্টরটা আস্তে, আস্তে ডেভেলপ করতেছে এবং বাংলাদেশে যত ধরনের ফ্যাক্টরি রয়েছে সবারই কিন্তু অটোমোবাইল ডিপার্টমেন্ট রয়েছে। কারণ প্রত্যেকটা কোম্পানিরই অনেকগুলা গাড়ি থাকে, ১০০-২০০ গাড়ি থাকে বা ট্রেনের ইঞ্জিন থাকে, জাহাজের শিপে তারপর ইঞ্জিন থাকে। প্রত্যেকটা জায়গায় ইঞ্জিন, জেনারেশন, পাওয়ার ম্যানেজমেন্ট করতে হয়। তো এই সেক্টরেও ভালো একটা ডিমান্ড রয়েছে। তো পাওয়ারও খুব ভালো একটা সাবজেক্ট এবং অটোমোবাইলও ভালো একটা সাবজেক্ট। এটা নিয়ে পড়াশোনা করতে পারো। ৯ নাম্বার হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এই সাবজেক্টটাও ভালো একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টে পড়াশোনা করতে পারো। রেফ্রিজারেশন মূলত যেখানে ফ্রিজ, এসি, এয়ার কন্ডিশন এইসব নিয়ে পড়াশোনা করানো হয়। এই সাবজেক্টে পড়াশোনা করে তুমি দেশের বাইরে চলে যেতে পারো। যেসব যেমন গরম মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে গরম, তারা কিন্তু এয়ার কন্ডিশনে চলাফেরাই করতে পারে না। তারপর গাড়ির এয়ার কন্ডিশন বিভিন্ন সেক্টরে কিন্তু এই সাবজেক্টে যারা পড়াশোনা করে তাদের প্রাইভেট সেক্টরে ভালো একটা ডিমান্ড রয়েছে। আর বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা ঘরে একটা ফ্রিজ রয়েছে। তো এই সাবজেক্টে তুমি পড়াশোনা করে যদি নিজের উপজেলায় একটা সুন্দর প্রতিষ্ঠান দিতে পারো, যে তুমি যেখানে ফ্রিজ, এসি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো ঠিক করে দিবে, তাহলেও কিন্তু তুমি এই সেক্টরে উদ্যোক্তা হতে পারো। বাংলাদেশে এখনো এই সেক্টরে যারা নন মেট্রিক বা জাস্ট একটা ট্রেনিং নিয়ে এসি ফ্রিজ ঠিক করতেছে তারাই কিন্তু এই সেক্টরটা লিড দিচ্ছে। তুমি কিন্তু ডিপ্লোমা ইন টেকনোলজি এই সেক্টরে পড়াশোনা করে তোমার নিজের উপজেলা, জেলাতে ভালো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারো। ১০ নাম্বার সাবজেক্ট হলো এনভায়রনমেন্টাল টেকনোলজি। এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বর্তমান সময়ে প্রত্যেকটা ফ্যাক্টরি, কর্মস্থল আমাদেরকে দূষণমুক্ত রাখতে হয়। আর এই টেকনোলজি যারা তাদের মূল কাজ হলো পরিবেশ দূষণ থেকে কিভাবে আমাদের রক্ষা করা যায়। ইন্ডাস্ট্রিতে ইটিভি প্লান্ট, বিভিন্ন ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে। এইখানে কিভাবে পানি কিভাবে দূষণ পানির দূষণ কিভাবে দূর করা যায়, পরিবেশ দূষণ থেকে কিভাবে রক্ষা করা যায়, ফ্যাক্টরির পরিবেশ কিভাবে আরো সুন্দর করা যায়। সো এই পেশাটারও একটা ভালো ডিমান্ড রয়েছে। এই সেক্টরে কিন্তু বিএসসির বর্তমানে সুযোগ রয়েছে। তুমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। প্রাইভেট সেক্টরে এই সাবজেক্টটার দিন, দিন ডিমান্ড বাড়তেছে। এই সাবজেক্টে পড়াশোনা করতে পারো। এখন সবচেয়ে ইম্পোর্টেন্ট যে কথাটা আমি তোমাদেরকে ১ম এই বলেছিলাম সেটা হলো যে ডিমান্ড এবং সাপ্লাই। এই যে ১০ টা সাবজেক্ট, এই ১০ টা সাবজেক্ট যেরকম সেরা এদের ডিমান্ডও বেশি। তো এই সাবজেক্ট বেশি, বেশি স্টুডেন্ট পড়তেছে। পলিটেকনিকে কিন্তু ৩৫ টার মতো সাবজেক্ট রয়েছে। বাকি সাবজেক্টে পড়াশোনা করলে কি চাকরি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে।
কারণ কি, যে সাবজেক্টগুলোতে বেশি স্টুডেন্ট বের হয় এর জন্য প্রচুর স্টুডেন্ট, প্রচুর জব, এক্ষেত্রে কি হয়, স্যালারি কমে যায়। আর যেই সাবজেক্টগুলোর আসলে ডিমান্ড বেশি কিন্তু স্টুডেন্ট বের হচ্ছে কম, কারণ সব পলিটেকনিকে বাকি সাবজেক্টগুলো নেই। দেখা যাচ্ছে, যেরকম আমি একটা উদাহরণ দেই তোমাকে, ঢাকায় কিন্তু তোমার গ্রাফিক্স এবং গ্লাস সিরামিক্স ইনস্টিটিউট রয়েছে। এই সাবজেক্টগুলোতে গ্রাফিক্স নিয়ে যারা ডিপ্লোমা করে, বাংলাদেশে খুব কম সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে এই সাবজেক্ট পড়াশোনা করে। তো এই সাবজেক্টে যারা পড়াশোনা করে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি জব হয়ে যায় এবং তারা খুব ভালো স্যালারিতে জব করতে পারে। ঠিক তেমনি গ্লাস সিরামিক্স এই সাবজেক্টগুলো কিন্তু বাংলাদেশের সব পলিটেকনিকে নাই। তো গ্লাস সিরামিক্স নিয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু বাংলাদেশে যত সিরামিক্স ফ্যাক্টরি রয়েছে, গ্লাস ফ্যাক্টরি রয়েছে, এইখানে জব হয়ে যায় এবং তারা ভালো স্যালারিতে জব করে। তো পলিটেকনিকে যেই সাবজেক্টগুলো সবচেয়ে ডিমান্ডেবল, এই সাবজেক্টে পড়াশোনা তুমি করলে যেরকম তোমাকে অনেক বেশি প্রতিযোগিতা করতে হবে, ঠিক তেমনি যেই সাবজেক্টগুলো আসলে আমি বললাম না, আরো 35টা সাবজেক্টের মধ্যে আরো অনেক সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে পড়াশোনা করলেও তোমার প্রাইভেট সেক্টরে জব হয়ে যাবে। শেষ কথা হলো, তুমি যদি সরকারি চাকরি করতে চাও তাহলে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার, এই 4টা হলো সরকারি চাকরির জন্য বেস্ট। আর তুমি যদি প্রাইভেট সেক্টরে ভালো করতে চাও তাহলে তোমার জন্য টেক্সটাইল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল এই 3টা সাবজেক্ট বেস্ট। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর মেধাগড়.com খুব শীঘ্র কিন্তু পলিটেকনিক অ্যাডমিশন নিয়ে একটি কোর্স শুরু করতে যাচ্ছে। তোমরা এই ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবা মেধাগড়ের, এবং নিয়মিত আপডেট রাখার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবা। ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।